সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা জানি কৃষিক্ষেত্রে নানা রকমের উদ্ভাবনা বিভিন্ন জায়গায় উদ্ভাবিত হয়, নানা রকমের সম্ভাবনা আমরা দেখতে পাই, নতুন নতুন গবেষণা আমরা দেখতে পাই। কেউ কাজ করেন প্রাণী সম্পদ নিয়ে, কেউ কাজ করেন পোলট্রি নিয়ে, আবার ফসল নিয়েও কাজ করেন অনেক সংস্থা। আমরা এগুলো থেকে বিভিন্ন বাছাইকৃত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের আজকের অনুষ্ঠানেও এরকম কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই উপমহাদেশের মানুষের খাদ্য তালিকায় মিষ্টি জাতীয় খাদ্য একটা বড় জায়গা জুড়ে আছে। বিশেষ করে উৎসব তো বটেই, বাড়িতে মেহমান আসলে সেই মেহমানদারি করা থেকে শুরু করে আমাদের বিভিন্ন সময় যে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রায় সবাই এটা গ্রহণ করে থাকেন। এই যে মিষ্টি আমরা পাই তার একটা প্রধানতম উৎস এই মুহূর্তে হয়তো চিনি, সেটা আমরা জানি। কিন্তু এর বাইরেও মৌসুমি যদি আমি মিষ্টি হিসেবে বলি, বিশেষ করে ঋতুভেদে শীতকালের একটা প্রধানতম মিষ্টি দ্রব্য হচ্ছে খেজুরের গুড়। আপনারা খেজুরের গুড়ের কথা বললেই জিভে জল এসে যায় আমাদের। বাংলাদেশের অনেক জায়গাতেই খেজুরের গাছ রয়েছে, আগে প্রচুর ছিল। আমাদের যশোর অঞ্চল, রাজশাহী অঞ্চলে প্রচুর খেজুর গুড়, একসময় খেজুরের রস পাওয়া যেত, খেজুর হতো। এখন সেটা একটু কমছে, কারণ গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে আমাদের এই খেজুর উৎপাদনের ক্ষেত্রে, গাছ কমে যাওয়ার কারণে খেজুর উৎপাদনের ক্ষেত্রে আমাদের কিছু সংকট রয়েছে। তার পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভোক্তাদের আগ্রহের কথা বিবেচনা করে বাজারে এখন অনেক উদ্যোক্তা চলে এসছেন যারা খেজুর গুড় বিক্রি করছেন এবং সকলেই বলার চেষ্টা করছেন যে খাঁটি খেজুর গুড় শুধুমাত্র আমিই দিচ্ছি। বিশেষ করে অনলাইনে তো এটার খুবই ছড়াছড়ি, কিন্তু আসলে এই খাঁটির দাবি কতটা খাঁটি? খেজুর গুড় নিয়ে আমাদের ভোক্তা পর্যায়ে উদ্বেগ রয়েছে। আমরা নিশ্চিত হতে পারি না, আমরা জানতে পারি না, বুঝতে পারি না কোনটা আসলে খাঁটি, কোনটা আসলে ভেজালে ভরা। আজকে মাটি ও মানুষ টিম এসেছে ঈশ্বরদীর বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটে, যেটা বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি গবেষণা প্রতিষ্ঠান, এবং মূলত নেতৃত্ব দিচ্ছে তারাই। এবং এই সুগার ক্রপ সম্প্রসারণের ক্ষেত্রে দক্ষতা তৈরি করা থেকে শুরু করে মান উন্নয়ন সহ বিভিন্ন পর্যায়ে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, এবং খেজুর গুড় তাদের কাজের একটা অন্যতম অংশ। তাই মাটি ও মানুষ টিম আজকে এই বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটে এসে তাদের মাধ্যমে জানার এবং আপনাদেরকে জানাবার উদ্যোগ গ্রহণ করেছে কি করে আমরা খেজুর গুড় চিনতে পারবো, খাঁটি খেজুর গুড় আমরা কিভাবে উৎপাদন করতে পারবো, এবং আমরা কিভাবে বাংলাদেশে এই খেজুর গুড়ের মান উন্নয়ন করে আমরা এটাকে রপ্তানি পর্যায়ে নিয়ে যেতে পারবো, সেই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক মণ্ডলী, আপনারা থাকুন আমাদের সঙ্গে, চলুন আমরা প্রতিবেদনের ভিতরে যাই এবং এখানকার মহাপরিচালক মহোদয় সহ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সহ যাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের মুখে আপনারা জানতে পারবেন যে ভেজালের ভিড়ে খাঁটি খেজুর গুড় চেনবার উপায়, এবং বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট তারা আসলে কী ভূমিকা রেখে চলেছেন। চলুন থাকুন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুগার ক্রপ উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, কৃষি মন্ত্রণালয়ের অধীনে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান। আমরা এখন এই খেজুরের গুড়ের বিভিন্ন দিক সম্পর্কে জানবার জন্য কথা বলছি এই সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শরীফুল ইসলামের সঙ্গে। ডক্টর শরীফুল ইসলাম, আপনারা তো সুগার ক্রপের অন্যতম একটি উপাদান খেজুর গুড় নিয়ে কাজ করছেন। তো খেজুর গুড়ের আলোচনায় যাবার আগে আপনার কাছে জানতে চাই সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট আসলে কি কি নিয়ে কাজ করে? ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ইক্ষু নিয়ে কাজ করে। তারপরে আমরা তাল, খেজুর, গোলপাতা, স্টিভিয়া, সুগার বিট এসব ফসল নিয়ে আমরা কাজ করে থাকি। এবং আমাদের আখের ভ্যারাইটি আমরা বিএসআরে 48 পর্যন্ত আমরা এই পর্যন্ত বের করেছি। এবং আমাদের সুগার বিটের 2টা ভ্যারাইটি আছে,
এবং স্টিভিয়ার একটা ভ্যারাইটি আছে এবং আমাদের তালের একটা ভ্যারাইটি আছে 12 মাসি তাল, বিএসআর 12 মাসি তাল 1। এই পর্যন্ত আমরা এই কাজগুলো করছি এবং আমরা স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে আখের গুড়, খেজুরের গুড় উৎপাদন করা যায় এই কাজগুলো আমরা করে থাকি। অর্থাৎ বিভিন্ন সুগার ক্রপ আইটেমগুলোর এখানে আপনারা গবেষণা করছেন, জাত উন্নয়ন করছেন জি, এবং তার যে প্রোডাক্টটা তৈরি করা হয় সেই প্রোডাক্টের মান উন্নয়নের জন্য আপনারা কাজ আমরা কাজ করছেন। করি। জি। এবং জি। নিরাপদ এবং পুষ্টিকর খাবারের জন্য আমাদের যেসব কর্মকাণ্ড করা দরকার এগুলো সবগুলো আমরা এখানে গ্রহণ করে থাকি। সবগুলোই জি, আপনারা এখানে মানে করে থাকেন। প্রতিটা খাবার কিভাবে নিরাপদভাবে আমরা সংগ্রহ করতে পারি এবং এটা কিভাবে মানুষের মানে মানুষের খাওয়ার উপযোগী করা যায় এইভাবে আমরা এই কাজগুলো করে থাকি এবং পুষ্টিকর যেসব জিনিস কোনো উপাদান যেন নষ্ট না হয়ে যায় এই কাজগুলো আমরা করে থাকি এবং এইরকম ট্রেনিংও আমরা দিয়ে থাকি সারা দেশে। আচ্ছা, যে কোনো চাষি যদি আগ্রহী হয় বা উদ্যোক্তা আগ্রহী হয় আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে ট্রেনিং দিই এবং আমাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিভাবে আমাদের স্বাস্থ্যসম্মতভাবে গুড় তৈরি করা হয় এবং বিপণন ব্যবস্থা কিভাবে করতে হবে এবং আমরা একটা লিঙ্কেজ তৈরি করে দিই এবং কীভাবে তারা বিক্রি করবে এই কাজটাও আমরা করে থাকি। খুবই চমৎকার। সুগার ক্রপসের ভিতরে একটা অন্যতম জনপ্রিয় আইটেম আমরা বলবো খেজুর গুড়। জি, অবশ্যই। জি, তো এই খেজুর গুড়ের ক্ষেত্রে সাধারণ ঝুঁকিগুলো কি এবং সেগুলো আপনারা কিভাবে সেই ঝুঁকি মোকাবেলায় কাজ করছেন? খেজুর গুড় উৎপাদন করতে গেলে প্রথমে যে রস কালেকশন আমরা করি, রস কালেকশনের সময় আমরা যদি নিরাপদভাবে রসটা সংগ্রহ করতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকে না। আমাদের নিরাপদ রস সংগ্রহের জন্য আমরা নেটিংয়ের ব্যবস্থা করছি। এই নেটিংয়ের ব্যবস্থাটা করলে এখানে যেন কোনো পাখি বা বাদুড় এই ধরনের কেউ যেন এখানে ওই রসের ভিতরে না যেতে পারে, নিপা ভাইরাস যেন না ছড়ায়, এই জিনিসটা হচ্ছে মূল বিষয়। মানে রসটা যেন কোনোভাবেই যেন এটা হচ্ছে নষ্ট না হয়। একটু নিপা ভাইরাস সম্পর্কে বলবেন? নিপা ভাইরাস আসলে এটা মানে শরীরে মানে মানুষের জন্য আসলে মানে জীবন নাশকারী একটা ভাইরাস। এই ভাইরাসটা জাল দিলেও এটা জাল দিলে আসলে এটা হচ্ছে যে মানে এটা আসলে মানুষের জন্য হার্মফুল, মানুষ মারা যেতে পারে। এই জন্য এটা ঝুঁকি আছে, যে এটা জীবন ঝুঁকি আছে। সম্ভবত এর আগে একবার এরকম হয়েছিল, মানুষ মারা গিয়েছিল। হ্যাঁ, আমরা চাই না যে মনে করেন না কেউ খেজুরের রস খায় মারা যাক এই ধরনের, এবং এটা গুড়টা হচ্ছে যে নিরাপদ না হোক এই ধরনের আমরা চাই না। আমরা চাই নিরাপদ খাবার এবং নিরাপদ গুড় যেন মানুষ খাইতে পারে, এটা আমাদের মূল প্রত্যাশা। জি, খেজুর গুড়ের ক্ষেত্রে আপনারা কি কি সতর্ক পদক্ষেপ আপনারা করছেন এবং আপনারা সাজেস্ট করেন যে কৃষক পর্যায়ে, উদ্যোক্তা পর্যায়ে করা উচিত? বাজারে আসলে মানে গুড়ের যে ব্যাপারটা, মানুষের যে ভীতিকর যে ব্যাপার যে গুড়ের মধ্যে চিনি ভেজাল দেয় বা হাইড্রোজ দেয়, এই ধরনের যে সমস্যাটা, এই সমস্যাটা দূর করার জন্য বিশেষ করে খেজুরের গুড়ের ক্ষেত্রে হাইড্রোজ প্রয়োজন হয় না এবং এটা হচ্ছে খেজুরের গুড় পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে রসটা জাল দেয় তাহলে এটা সুন্দরভাবে হয়। কিন্তু এটা অনেক সময় এটাকে চিনি দিলে অনেক সময় দেখা গেল যে এটা গুড়টা তাড়াতাড়ি জমে এবং এই গুড়টা তারা হচ্ছে যে মানে কম দামে বিক্রি করতে পারে। কিন্তু আসলে খেজুরের গুড়ের ভিতরে খেজুরের রস দিয়েই গুড় তৈরি করতে হবে, এখানে অন্য কোনো কিছু দেওয়া মানে এটা হচ্ছে ভেজাল। এই জিনিসটা আমাদের আসলে মানে কামনা করি না। আমরা চাই যে খেজুরের গুড় খাবে মানুষ, এখানে যেন খেজুরের রস থেকেই গুড় হয় এটাই আমরা চাই এবং এখানে অন্য কোনো কিছু যেন না দেয়। আমরা জানি যে পরিশুদ্ধ খেজুরের রস থেকে খেজুরের গুড় করবে, এটা আমরা কামনা করি এবং এটাই হচ্ছে মূল খেজুরের গুড়। এবং এটা হচ্ছে এটা এরোমা আছে, এটা খুব টেস্টি এবং এটা হচ্ছে সুস্বাদু এবং আমাদের পিঠা পায়েস সব খাবারে আমরা এটা ব্যবহার করি এবং এটা হচ্ছে শীতের জন্য আমাদের খুব উপকারী এবং আমাদের খুব ভালো লাগে শীতকালে আমরা যেসব পিঠা পায়েস খাই। এই জন্য আমরা চাই যে আমরা আসল এবং পরিশুদ্ধ যেন খেজুরের গুড় আমরা পাই। গুড়ে সাধারণত কি কি ভিটামিন বা এরকম মানুষের শরীরের জন্য ভালো এমন উপাদান কি আছে? পটাশ একটা অবশ্যই, এখানে আয়রন আছে এবং অন্যান্য পটাশিয়াম আছে এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের উপাদান আছে যেটা শরীরের জন্য খুব ভালো, যেটা মানে আমাদের আখের চিনির মধ্যে বিশেষ করে এই জিনিসগুলো নাই। আমাদের গুড়ের ভিতরে অনেকগুলো পুষ্টি উপাদান আছে, ভিটামিনস এবং মিনারেলস আছে। কৃষক পর্যায়ে আপনি কি সতর্কতা বাণী দেবেন? কৃষক পর্যায়ে এটা হচ্ছে যে যারা হচ্ছে খেজুরের গুড় উৎপাদন করে তারা যেন বিশেষ করে নেটটা ব্যবহার করে এবং এখানে যে নেটিংটা ব্যবহার করে এবং যে জিনিসগুলা দিয়ে তারা গুড় উৎপাদন করবে এই হাঁড়িগুলা এবং অন্যান্য যে কড়াইগুলা থাকবে এগুলা যেন সে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে।
এমনকি অনেক সময় দেখা যায় যে ওই ব্যবহৃত হাঁড়িগুলোতে এই বিভিন্ন বিড়াল কুকুর তারা অনেক সময় না, এটা তো কোনো সময় কামনা করা যায় না কোনো খাবারের ভিতরে। এগুলো অস্বাস্থ্যকর, এটা এগুলো অস্বাস্থ্যকর। পরিহার এটা করা তো উচিত। আসলে মানে যে কোনো কাজ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে তুলে রাখতে হবে এবং নিরাপদ স্থানে ইভেন রাখতে হবে। গুড়টাও খুব নিরাপদে অবশ্যই সংরক্ষণ করা যেহেতু এটা দরকার। খাবার জিনিস, আমাদের এটা নিরাপদ জায়গায় উৎপাদন করে এবং নিরাপদ জায়গায় এটার সংরক্ষণ করতে হবে। এটাই আমাদের মূল আসলে উদ্দেশ্য। এবং চাষি ভাইদের কাছে আমরা সেই অনুরোধটা অবশ্যই রাখতে পারি আমরা যে সারা আপনারা দেশের জি জি কৃষক ভাইদের কাছে এবং যারা এই কাজের সঙ্গে জড়িত, বিশেষ করে তরুণ উদ্যোক্তা যারা খেজুরের রস থেকে গুড় উৎপাদন করে, এবং আমরা চাই যে তারা নিরাপদ গুড় মানুষকে সরবরাহ করুক। এবং তারা যদি আপনাদের সহযোগিতা চায় পাবে, তাই তো? হ্যাঁ, আমাদের সহযোগিতা চাইলে আমরা তো অবশ্যই আমরা তাদেরকে ট্রেনিং সহযোগিতা দিই করবেন। কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে খেজুরের গুড় উৎপাদন করা যায় এবং কিভাবে অন্যান্য প্রক্রিয়া করা যায়। আমরা খেজুরের গুড় থেকে আমরা আরও খেজুরের সিরাপ, তারপর খেজুরের দানাদার গুড়, এটাও আমরা করে থাকি। এবং খেজুরের দানাদার গুড় এটা আরও খুবই ভালো, এটা চিনির বিকল্প হিসাবে আমরা ব্যবহার করি এবং এটা আমরা বিশেষ করে চায়ের সঙ্গে এবং অন্যান্য খাবারের সঙ্গে আমরা করতে ব্যবহার পারি। করে থাকি। জি। জি, এবং অনেক এটা পর্যাপ্ত বাজারে বিক্রি হচ্ছে এখন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর কবিরউদ্দিন আহমেদের সঙ্গে। খেজুর গুড় নিয়ে স্যার ভোক্তা পর্যায়ে অনেক উদ্বেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। তো আপনারা বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট আসলে কি ধরনের গবেষণা করছেন খেজুর গুড় সহ সামগ্রিকভাবে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আসলে আমরা বাঙালি পনাজের যদি আমি বলি, তাহলে শীতকালটা আমাদের কিন্তু একদম মানে পিঠাপুলি খাওয়ার একটা মহা উৎসব পড়ে যায় আমাদের বাঙালি ঘরে ঘরে। এবং এই পিঠাপুলি উৎসবে যেটা জরুরি যেই পণ্যটা, সেটা হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া আসলে ওটা চিন্তাই করা যায় না। আপনারা জানেন যে এই গুড় উৎপাদন করার সময় আমাদের যারা তৈরি করেন উদ্যোক্তারা, তারা অনেক সময় এটাকে ক্লিনিংয়ের জন্য হাইড্রক্স ব্যবহার করেন, অথবা এটাকে সুন্দর চাকচক দেওয়ার জন্য একটা বিভিন্ন রকমের কেমিক্যাল বা ইয়ে ব্যবহার করেন। আমরা এখানে তাদেরকে একটা নতুন প্রযুক্তি দিয়েছি, সেটা হচ্ছে যে এখানে আমরা বন ঢেঁড়স, উলট কম্বল বা শিমুল গাছের ছাল, সেটা রস দিয়ে আমরা এটা পরিষ্কারের যেটা করে সেটা আমরা প্রাকৃতিক উপায় করি, যেই কারণে এটা অনেকটা স্বাস্থ্যসম্মত হয়। এবং কেমিক্যাল দিয়ে করলে যেটা পরবর্তী পর্যায়ে আমাদের বিভিন্ন রকমের স্বাস্থ্যের যে একটা আশঙ্কা থাকে, ঝুঁকি থাকে, সেটা থাকে না। আরেকটা বড় জিনিস হলো যে আমাদের এই ভোক্তারা সাধারণত চায় যে যেটা খাবো সেটা সেফ ফুড হোক বা স্বাস্থ্যসম্মত হোক, সেদিকে আমাদের বেশ কিছু কার্যক্রম আমরা নিয়েছি। আমরা সাধারণত বিভিন্ন সময় বছরে এই সময়টা আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এবং আপনারা জানেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় উদ্যোক্তা শ্রেণী তৈরি করার জন্য অলরেডি 9টা প্রশিক্ষণ আয়োজন শেষ করেছি। প্রতিটা ব্যাচে 30 জন করে আমরা উদ্যোক্তা তৈরির প্রোগ্রাম গুড় উৎপাদন সাথে অন্যান্য জিনিস আছে, যেমন সেখানে মধু আছে আমাদের। আসলে আমি একটু এখানে বলতে চাই যে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটি আগে শুধুমাত্র আখ দিয়ে গবেষণা করতো। পরবর্তী পর্যায়ে 2019 সালে বাংলাদেশ গভর্নমেন্টের গ্যাজেটে রাখা আইনের মাধ্যমে আমরা এটাকে নাম পরিবর্তন করে সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট করেছি। এখানে আমরা শুধুমাত্র আখ না, আখের সাথে আমরা তাল, খেজুর, কোলপাতা, মধু, স্টিভিয়া, বিট এগুলো নিয়েও আমরা গবেষণা করি। তো আমাদের উদ্যোক্তা আসলে যে যেটা পছন্দ করে, কেউ যদি তালের গুড় করতে চায় আমরা তাকে তালের গুড় করানো শিখি, কেউ যদি খেজুরি গুড় করতে চায় তাকে আমরা খেজুরি গুড় করানো শিখি, কেউ যদি আখের ব্রাউন সুগার করতে চায় সেটাও আমরা, লাল চিনি যেটা আমরা বলি, এটা আপনারা জানেন যে ময়মনসিংহের লাল চিনি কিন্তু এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, এটা এবং এখানকার এলাকায়, ময়মনসিংহ এলাকায় প্রচুর লোক এই মানে চাষি আমাদের লাল চিনি করে, এবং লাল চিনিটা আমাদের এখান থেকে কিন্তু প্রযুক্তিটা উদ্ভাবন হয়েছে এবং তারা আমাদের প্রযুক্তি ব্যবহার করেই করে। এবং আপনারা জানেন যে এই লাল চিনিটা কিন্তু আমরা যে সাদা চিনি বা হোয়াইট সুগার খাই তার চেয়ে শতগুণে ভালো।
এবং হোয়াইট সুগারটা কিন্তু বিদেশ থেকে যেটা আসে স্বাস্থ্যের দিক থেকে সেটা আমাদের ব্রাউন সুগারটা খুবই ভালো। খেজুর গুঁড়ো তো ভালোই, অবশ্যই 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 ভালো। প্রাকৃতিক খেজুর গুড়। তো আমাদের দেশে এই খেজুর গুড়ি নিয়ে মানুষের মধ্যে বিশেষ করে ভোক্তা পর্যায়ে যে উদ্বেগ রয়েছে, সেই উদ্বেগের ভিত্তি আসলে কতখানি বলে আপনার মনে হয়? কিন্তু আমরা সেই উদ্যোগটা গ্রহণ করেছি যে তারা যেন এই ভেজাল গুড় করার জন্য হাইড্রক্স বা অন্য রকম খারাপ চিনি। স্যার, ভেজাল তো একটা দিক, কিন্তু খেজুরের গুড়ের ক্ষেত্রে বিশেষ করে আরেকটা ঝুঁকির কথা বলা হয়, সেটা হচ্ছে ভাইরাস, নিপা ভাইরাস, বা সেই ব্যাপারে ঝুঁকি আসলে কতটুকু রয়েছে? সেটাও ঝুঁকি আছে এবং তারও আমরা একটা প্রযুক্তি দিয়েছি। আমরা সাধারণত যখন খেজুরের গুড় সংগ্রহ করি তখন আমরা গাছ কাটার আগে আমরা নেট দিয়ে এটা নিপা ভাইরাস যাতে আসতে না পারে। আপনারা জানেন যে বাদুড় অনেক সময় এটাকে মুখ দেয়, সেই বাদুড়ের মুখের লালা থেকে আমাদের একটা নিপা ভাইরাস আছে যেটা আমাদের স্বাস্থ্য হতে পারে। তার প্রোটেকশন হিসাবে আমরা সাধারণত সবগুলো গাছে আমরা চাষিদেরকে বলি আপনারা নেট দিয়ে ঘিরে দেবেন, তাহলে এই ঝোঁকটা থাকে। খেজুর গুড়ের উৎপাদন কি বাড়ছে? অবশ্যই বাড়ছে। এখন আপনারা জানেন যে এই বছর আমি বেশ কিছু জায়গায় যখন ট্রেনিং করেছি তখন আমরা চারা বিতরণ করছি এবং আমি দেখেছি যে এই কৃষকরাও আগ্রহী হয়েছে এই খেজুরের গুড় করার। কারণ এই খেজুরের গুড়টা এখন শুধু দেশে না, দেশের চাহিদা মিডিয়াও অনেক সময় দেখা যাচ্ছে বাইরেও এটা রপ্তানি হচ্ছে, তবে এটা অফিসিয়ালি না। অনেকে হয়তো ব্যক্তিগত রিকোয়েস্টে বা ব্যক্তিগত ইয়েতে আমাদের এখান থেকে গুড় বিভিন্ন দেশে যাচ্ছে। যেখানেই বাঙালি আছে সেখানেই অবশ্যই অবশ্যই। আমাদের দেশে এই খেজুর গুড়ের ক্ষেত্রে আরেকটা সংকট রয়েছে, আপনি জানেন, গাছের সংখ্যা কমে যাচ্ছে। তরুণ প্রজন্ম কিন্তু অত বেশি উৎসাহিত হচ্ছে না। আপনি এই জায়গায় কি বলবেন? কারণ আপনি দেখবেন যে আগে যে কৃষক ছিল, কৃষকের সন্তান কৃষক হচ্ছে না, তারা কিন্তু অন্য পেশায় চলে যাচ্ছে। বিকজ অফ এখন মডার্নাইজ যুগে বিভিন্ন রকমের অপশন খুলে গেছে, তারা করছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে মোটিভেট করছি যারা গাছি, তারা গাছের সাথে জানি থাকেন তাদের নেক্সট প্রজন্মগুলো। এবং আমরা চেষ্টা করতেছি যে মেকানিক্যাল কোনো প্রসেস আমরা তৈরি করতে পারি কিনা যেখানে গাছে ওঠার ক্ষেত্রে। অলরেডি আমাদের বাড়ির একটা প্রজেক্টে আমি দেখেছি যে নারকেল গাছে ওঠার তারা একটা তৈরি করেছে। সেরকম আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, আমাদের সায়েন্টিস্টদের আমরা বলেছি, ওরা কাজ করছে। হয়তো খুব শীঘ্রই আমরা তাল গাছ এবং খেজুর গাছে ওঠার জন্য মেকানিক্যাল ইকুইপমেন্ট বা যন্ত্র আমরা তৈরি করতে। তাহলে তো তরুণরা তখন অবশ্যই তখন যাদের বাগান আছে, যেমন এক বাগানে 1000-1500 গাছ আছে, তারা তখন ওই মেকানিক্যাল পদ্ধতিতে রস সংগ্রহ করলে খুব দ্রুত এবং ভালোভাবে তারা সংগ্রহ করতে পারে। আপনি তো নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, তো এই খেজুর গাছের সম্প্রসারণের জন্য আপনাদের সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট কিংবা কৃষি মন্ত্রণালয়ের কি কোনো পরিকল্পনা বা উদ্যোগ আছে? খেজুর গাছেরও গুড়ের ইয়ের উপরও আমাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি এবং আমাদের প্রণোদনা কিছু আমাদের কৃষি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমরা নিজেরা আমাদের যে রেভিনিউ ফান্ডের যে গবেষণা আছে সেখান থেকেও আমরা এটা জোরদার করছি। এবং আপনি জানলে খুশি হবেন যে এই বছর গত মাসে আমি 7 জন গাছিকে নিয়োগ দিয়েছি আমার এখানে, যারা শুধু গাছ কাটবে এবং ট্রেনিং দেবে আরও গাছি বাড়ানোর জন্য। আর হচ্ছে যে আমরা যাতে এই কার্যক্রমটা আরও মানে হয়, সুদৃঢ় হয়, স্ট্রং হয়, সেজন্য আমরা কিছু গবেষণামূলক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। কৃষক ভাইয়েরা আছেন এবং যারা উদ্যোক্তা, যারা গুড়ের সাথে জড়িত বা আমাদের বিভিন্ন গুড়ের আইটেম আছে সেগুলোর সাথে যারা কাজ করছেন, তাদেরকে আমি একটাই বলবো, আপনারা আমাদের বিএসআরতে এসে ভিজিট করুন। এখানে আপনাদের জন্যই আমাদের সায়েন্টিস্টরা কাজ করছে, বিভিন্ন রকম নতুন নতুন প্রযুক্তি তৈরি করছে। আপনারা সেসব প্রযুক্তি সম্বন্ধে আপনারা অবগত হন এবং প্রয়োজন বোধে আমরা আমাদের এখান থেকে যে কোনো প্রয়োজনে আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব। তরুণ উদ্যোক্তাদের আমি বলবো যে চাকরির পেছনে না ঘুরে যদি নিজে মানে স্বাবলম্বী হতে চান, তাহলে সুগার ক্রপে যদি আপনি বেছে নেন, তাহলে আপনি সারা বছর আপনার ইনকাম করতে পারবেন। আমি যদি একটা বলি যে এই যে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনি খেজুর এবং আখের গুড় করতে পারবেন। মার্চ মাস শেষ হয়ে গেলে তখন খেজুর আর আখ মাঠে থাকবে না, তখন তাল শুরু হবে। তাল আবার দেখবেন যে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আপনি তালের রস এবং তালের গুড় করতে পারবেন। তো আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পরে আবার অক্টোবর চলে আসছে। তার মানে আপনি সারা বছর আপনি এই ব্যবসায় জড়িত থেকে আপনি আপনার উপার্জন করতে পারবেন। সুতরাং এই গুড় তো মানুষের স্বাস্থ্যের জন্য খুব ভালো। অবশ্যই। যে আরেকটা আমি ভুলে গেছি বলতে, আরেকটা হচ্ছে আমাদের গোলপাতার গুড় করি। এখন এই গোলপাতার গুড়টা খুবই জনপ্রিয় হয়েছে এবং আমি গত সপ্তাহে এই কলাপাড়া, পটুয়াখালীতে এবং বরগুনায় গিয়েছি, মিঠাগঞ্জে। সেখানে অনেক চাষিরা গোলপাতার গুড় করছে। গোলপাতার গুড়টা হচ্ছে যে এটা একটা 35% ইন্ডেক্স, মানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা 35%, যেখানে আমাদের ডায়াবেটিক
যারা পেশেন্ট আছে তারা কিন্তু অনায়াসে এই গুড়টা খেতে পারবে না, এবং এই গুড়টা একটু নোনতা ভাব, যেটা অনেকটা স্যালাইনের কাজ করে। যখন আপনার ডিহাইড্রেশন হবে তখন আপনি যদি এই গোলপাতার গুড় একটু দিয়ে শরবত খান তাহলে আপনার স্যালাইনের কাজটা হয়ে যাবে এবং আপনি অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন এবং আপনি অনেক সতেজ এনার্জি পাবেন। খুবই চমৎকার। এই গোলপাতার গুড় আরো জনপ্রিয় হোক সেটা আমরা চাইবো, এবং আপনাদের যে প্রতিষ্ঠান এটা তো স্বাধীনতা পদক প্রাপ্ত প্রতিষ্ঠান সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, এবং আপনাদের যে অবদান জাতির জন্য সেটাকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, এবং আপনার নেতৃত্বে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট আমাদের আরও পথ দেখাবে, আশা জাগাবে সেই প্রত্যাশা করি। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এখানকার মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা কথা শুনলাম। তারা আমাদেরকে তাদের নিজেদের কার্যক্রম এবং কিভাবে ভোক্তা পর্যায়ে নিরাপদ খেজুর উৎপাদন করা যায় সেই বিষয়ে আমাদেরকে জানালেন। আমরা আশা করি যে এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের দর্শক এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারা সচেতন হবেন এবং নিরাপদ খেজুর উৎপাদনের জন্য বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের যে অঙ্গীকার, তাদের সহযোগিতা করবার যে অঙ্গীকার, সেটিকে আপনারা কাজে লাগাবেন। তারা কিন্তু বলেছেন যে আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন এবং তাদের সহযোগিতা নিয়ে আপনারা নিরাপদ খেজুর গুড় বা নিরাপদ মিষ্টান্ন উৎপাদন করতে পারেন। সে ব্যাপারে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট সহযোগিতা করবেন। ভেজালের ভিড়ে খাঁটি চেনা সত্যিই দুষ্কর, কিন্তু তারপরেও আমরা সকলেই সচেতন যদি হই, আমরা সকলেই যদি নীতি নৈতিকতা মেনে আমাদের উৎপাদন পর্যায়ে যদি আমরা ভূমিকা রাখি, তাহলে এই অবদান রাখাটা, বিশেষ করে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের প্রাপ্তিটা নিশ্চিত হয়। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য আমাদের সকলের জন্যে। আমরা সবাই মিলে এর পক্ষে থাকব, নিরাপদ খাদ্যের পক্ষে থাকব, পুষ্টিকর খাদ্য খাবো নিজেরা এবং অন্যদেরকেও খেতে সহযোগিতা করব। মাটি ও মানুষের সঙ্গে আপনারা থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন সকলে।